৭ বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির। বাড়ি ফিরছে বলে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরছেন আবির। এই ৭ বছর খান বাড়িতে ঘটে এসেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই আবির। তবে আত্মিকভাবে প্রতিটি ঘটনায় জড়িয়ে আছে সে। আবিরের বাবারা চাচা তিনজন। আবিরের বাবা সবার বড় আলী আহমদ খান, তানভীরের বাবা মেজ মোজাম্মেল খান, ছোট চাচুর নাম ইকবাল খান। আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজ চাচা মানে মোজাম্মেল খানের ছেলে ওর মেয়ে। ছেলের নাম তানভীর খান, মেয়ের নাম মাহুদ্দিবা খান মেঘ। ছোট চাচার এক মেয়ে এক ছেলে, মেয়ে মিম এবং আদি। এখন তারা এলাকার যৌথ পরিবারগুলির মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলের প্রাণ যেন এক সুতে বাঁধা। 5 ভাই বোন, আবিরের সকলের চোখের মণি। আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা করেনি। এইচএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মণি। আবিরের চাঞ্চল্যে মেতে থাকা খান বাড়ি আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছে। 18 বছর বয়সে আবির হঠাৎ করে স্কলারশিপে বিদেশ পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছে, তেমনই দূরত্ব বেড়েছে মানসিকতার। 7 বছর পূর্বে আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য। দেখেও যেন চেনার উপায় নেই। 6 ফুট লম্বা ছেলেটা, গায়ের রং শ্যামলা, গাল ভর্তি ছাপদাড়ি, চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না, বা ফ্যাশনের লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। প্লেনে বসে আবির অবলীলায় ভেসে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো। সেই মুহূর্তে এখন শুধুই স্মৃতির পাতায়। মাকে রেখে এসেছিল সেই যৌবন প্রথম দিকে, যখন তার বয়স ছিল 18। সেই সময় মা ছিল তার একমাত্র বন্ধু। আর সে 24 বছরের যুবক। এতগুলো বছরে একটা দিন বাদ যায়নি মায়ের সাথে ফোনে কথা বলেনি। বাড়ির সকলের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছে। ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির। এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমদ খান আর তানভীর দাঁড়িয়েছে। তানভীর সম্পর্কে চাচাতো ভাই আর বয়সে 2 বছর ছোট, কিন্তু দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড এবং কলিজার বন্ধু। তানভীর আবিরকে দেখে দৌড়ে এগিয়ে এসে জড়িয়ে ধরল। এই 7 বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি আবির, তবে প্রতিনিয়ত কথা হয় আবির তানভীরের। আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে। তারপর বাড়ি ফিরে তিনজন। বাড়িতে যেন হৈ হৈ রই রই ব্যাপার। হবে নাই বা কেন? বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে। রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছে মা চাচিদের। হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার হইচই শুরু হয়ে গেছে। আবির আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। আবেগপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির। মমতাময়ী মাকে সেই 7 বছর আগে ছুঁয়েছিল, আর এতগুলো বছর পর মায়ের ছোঁয়া পেল আবির। মা চাচিদের সালাম করলো। সোফায় বসে ছেলেদের একের পর এক শরবত নাস্তা দিতেই ব্যস্ত। এদিকে উদয় হলো মিম আর আদি। মিমের বয়স 14 আর ছোট ভাই আদির বয়স 10। আদি তো এই বাড়ির সবার ছোট। আবির যখন দেশ ছেড়েছিল তখন আদি 3 বছর বয়স। ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে একটু একটু চেনে। দৌড়ে এসে জড়িয়ে ধরছে ভাইকে। আবিরও জড়িয়ে ধরছে আদিকে। মিমও আবির পাশে বসছে। গল্প করছে সবাই মিলে। আদি জিজ্ঞাসা করলো, ভাইয়া আমার জন্য কি এনেছো? আবির যেই না উঠতে যাবে মা চাচিরে উঠতে দিচ্ছে না। আগে শরবত খাবি, তারপর উঠবি। আবির তানভীরের দিকে তাকিয়ে বলে, এই ল্যাগেজটা নিয়ে আয় তো। তানভীর একটা ল্যাগেজ টান দিয়ে নিয়ে আবির আচমকা বসা থেকে উঠে দাঁড়ায়। ওটা ছবি না। তানভীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল। আবির আবার ঠান্ডা মাথায় বলল, পাশের ল্যাগেজটা নিয়ে আয়। তানভীর তার কথা মতো ল্যাগেজ নিয়ে আসলো। ল্যাগেজ খুলে যার যার মতো জিনিস বের করে জিজ্ঞাসা করতে, এটা কার ওটা কার? আমি শরবত খেতে খেতে উত্তর দিলাম। আদির জন্য বিদেশি দামি খেলনা, মিমের জন্য ড্রেস, চকলেট বক্স, মা কাকিদের জন্য অনেক গিফট, তানভীরের জন্য মোবাইল, একটা ল্যাপটপ, অন্য অন্য গিফট। আলাদা আর একটা ল্যাপটপ। মিম জিজ্ঞাসা করে, ভাইয়া আমার ল্যাপটপ কই? আবির উত্তর দেয়, না এটা মেঘের। মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন, মেঘের ল্যাপটপের কী দরকার? আবির, ও তো এইচএসসি পরীক্ষা সামনে, অ্যাডমিশন টেস্ট, অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে। মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপের সুবিধা হবে তাই। মিম, আমার জন্য নিয়ে আসতে একটা। আবির অবলীলে হেসে উত্তর দেয়, তোর 18 বছর বয়স হলে তোকেও কিনে দেবো, চিন্তা করিস না। মিম খুশিতে গদগদ হয়ে, ধন্যবাদ ভাইয়া। বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবল খান। আবির চাচুকে দেখে সালাম করতে যান। চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে। ইকবল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বলে ওঠেন, এতদিন এই বাড়িটা পরিপূর্ণ হলো। ইকবল খানের জন্য আনা উপহার আবির নিজে হাতে চাচুকে দিলেন। বাকি জিনিসগুলো একটা একটা করে দিল আবির। মেজো চাচু মানে মেজম্মেল খান বাসায় নেই, তাই ওনার জন্য আনা গিফটটা যত্ন করে রেখে দিলেন। লাগেজ পড়ে আছে একটা বাক্স, যেটা
রেপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ। আদি জিজ্ঞাসা করে, ভাইয়া এটা কার? আবির ল্যাপটপের পাশে বাক্স রেখে শপিং ব্যাগটা রেখে উত্তর দিল, এগুলো মেঘকে দিও, আমি রুমে যাচ্ছি। ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? হালিমা খান উত্তর দিলেন, ও তো কোচিং গেছে, এতক্ষণ তো চলে আসার কথা। আবির বাকি লাগেজটা নিয়ে উঠতে চাচ্ছিল, হঠাৎ পিছন ফিরে মায়ের দিকে তাকে প্রশ্ন করলো, আমি কোন রুমে থাকবো? ছেলের এমন প্রশ্ন শুনে মা মালিয়া খান হতভম্ব হয়ে পড়লেন। তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন, তোর রুম তোরেই আছে, আজ সকালে পরিষ্কার করা হয়েছে। আবির কোনো কথা না বলে 2 লাগেজ নিয়ে উঠতে গেলে তানভীর এগিয়ে আসে, আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি। আবির একটা লাগেজ তানভীরের দিকে এগিয়ে দেয়, নিজে আরেকটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়িতে উঠতে থাকে। ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয়েছে এই বাড়ির বড় মেয়ে মাহাদিবা খান মেঘ। মেঘকে দেখে দৌড়ে এসে বলে, আপু আপু, আবির ভাইয়া এসেছে। মেঘ সিঁড়ি দিয়ে তাকায়, লম্বা স্বাস্থ্যবান সুপুরুষদেহী একজন হাতে ল্যাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, শুধু পিছনটা দেখা যাচ্ছে। মেঘ ভিতরে ঢুকতে সবার হাতে গিফট দেখে এদিক ওদিক তাকায়। তৎক্ষণে আবির নিজের রুমে চলে যায়। মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে, তোর জন্য গিফট। মেঘ তাকিয়ে থাকে, কি গিফট? সোফায় রাখা ল্যাপটপে চোখ পড়ে মেঘের, ছুটে যায় ল্যাপটপের কাছে। এটা কি আমার? মিম, হ্যাঁ আপু, এটা তোমার। বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার। ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ, যেন আকাশকুসুম কিছু পেয়ে গেছে। তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো দুটো ড্রেস। সে ল্যাপটপ আর বাক্স নিয়ে নিজের রুমের দিকে চলে আসে। এত বছর পর নিজের রুমটা আশ্চর্যজনক নয়নে দেখছে, সেই পরিচিত ঘ্রাণ যেখানে নিজের জীবনে 12টা বছর কাটিয়েছিল। যে রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত, আজ তাই আছে। একটা জিনিস সো সেদিক থেকে দিন না কেন, আবির মা মালিয়া খান এমনি বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি। যখনই ছেলের কথা শুনেছেন, ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন, যেন কেউ বুঝতে না পারে। আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্টটা শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষ করে একটা কফি কালারের টি শার্ট আর একটা ট্রাউজার হাতে পরে টাওয়াল নিয়ে মাথার চুল মুছতে মুছতে এলো। খাটে বসে আছে তানভীর, লাগেজ নিয়ে এসেই বসে পড়ে সে। তানভীরকে দেখে আবির জিজ্ঞাসা করে, কি হলো, কিছু বলবি? তানভীর মুচকে এসে জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া, ওই লাগেজটা ধরতে দিলেন না কেন? ওটাতে কি আছে? আবিরের চক্ষু দেয় উদ্বেগ স্পষ্ট, চোয়াল শক্ত করে বলে ওঠে, ওটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানভীর হাসতে হাসতে উত্তর দেয়, সেই পার্সোনাল জিনিসগুলো কি দেখতে চাচ্ছে আমার অবুঝমন? কি করবো বলো? স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির, কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না। তানভীর ভাইয়ের আপত্তির স্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলে না, শুধু জিজ্ঞাসা করে, বিকালে কি বের হবা? আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয়। আবির খাটের এক কোণে বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়। মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে 3টা ড্রেস বের করলো। 3টে জামাই অসুন্দর সুন্দর, 2টা গাউন ড্রেস আর একটা গার্জিয়াস কাজের থ্রি পিস। ল্যাপটপটাও খুলে দেখেছে, তার প্রয়োজনীয় সব অ্যাপ ব্রাউজার অলরেডি সেট আপ করা আছে। মেঘের দৃষ্টি রেপিং পেপারে মোড়ানো বাক্সের দিকে। রেপিং পেপার খুলতে চোখ পড়ে 3টা উপন্যাসের বই, যেগুলোর উপর ছোট্ট একটা চিরকুট লেখা, অ্যাডমিশনে পরে পড়বে। তার সাথে ছোট্ট বাক্সে এক বাক্স রঙিন পাথর। মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ। তার সাথে একটা iPhone 3 Pro Max মোবাইল বক্স। ফোন দেখে মেঘের চোখ চড়ক গাছ। অনেকদিন যাবৎ মনের কোণে সুপ্ত ইচ্ছা ছিল এই আইফোন কেনার, কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি। এগুলো দেখে খুশিতে গদগদ করছে মেঘ। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ, প্রাইভেট, কোচিং সব মিলিয়ে ব্যস্তই দিন কাটছে, তখন তানভীর তার পুরো একটা ফোন দিয়েছিল মেঘকে। সীমা সিমটাও ছিল তানভীরের। বাসার মানুষের বাইরে শুধু তিনজন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে। এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায়। তানভীর বরাবর বোনের খুব শাসনে সিরিয়াস। ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে, কিন্তু তানভীর মেঘকে একটু বেশি শাসনে রেখেছে। এইচএসসি চলাকালীন সময়ে নিজের মায়ের পেটের ভাই তানভীর খুব সাহস করে বলেছিল, ভাইয়া পরীক্ষা শেষ হয়ে আমায় একটা নতুন ফোন কিনে দেবা? অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল তানভীর, যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে। তারপর মেঘ নতুন ফোনে আসা পুরোপুরি ছেড়েই দিয়েছিল। আজ না চাইতে আইফোন আর ল্যাপটপ পেয়ে গেছে, এ যেন মেঘনাথের জ্বর। আর মনে ভাবছে, মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আর ল্যাপটপ আনতে। উনি কি কিভাবে জানবেন আমার ফোন নেই? এদিকে 1 ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে। হঠাৎ আদি এসে দৌড়ায়। আদি, ভাইয়া তোমায় খেতে ডাকছে। আবির, চা আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির। অসময়ে তেমন কেউ নিচে নেই। বিকাল 4টা বাজে, সবার খাওয়া শেষ হয়েছে। মালিয়া খান বসেছিলেন ছেলের জন্য। ছেলে ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিয়া খান জিজ্ঞাসা করে, কোথাও যাবি? আবির, হ্যাঁ একটু কাজ আছে। আবির চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলা থেকে যা যা পছন্দ করতো সব রান্না হয়েছে। সব খেতে পারিনি, যতটুকু সম্ভব খেয়ে পড়েছে। এর মধ্যে তানভীর হাজির হয়েছে। ভাইয়া রেডি আমি, এখন যাবে নাকি লেট হবে? আবির, এখনই বের হবো। মালিয়া খান রান্নাঘর থেকে ডেকে বলছেন, গাড়ি নিয়ে বের হবি?
চাবি নিয়ে যা। আবির, গাড়ি লাগবে না আম্মু, দুই ভাই বেরোবো। যৌথ পরিকল্পনার সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই করে বিকেলে নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলো করা, আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই তানভীর। সবসময় মেঘকে চোখে চোখ রাখে, কি করছে কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কী সব, এসব কিছু দেখা যেন তার একমাত্র কাজ। এদিকে মিম আর আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয় না, এই জন্য দোমুখো ব্যবহার। তানভীর যতক্ষণ বাসার বাইরে থাকে, মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন। তানভীর বাসায় না থাকলে তিন ভাই বোন মিলে ছোটাছুটি করে, মেঘ যা বলে দুটো তাই করে। মেঘ আর আবির এখনও দেখা হয়নি। মেঘ কোচিং থেকে এসে রুমে ঢুকেছিল, তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে বসেছে। অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে 2 ঘন্টা আগে। মেঘ, মিম, আদি ছোটাছুটি শেষ হয়ে বড় আব্বু জনাব আলী আহমেদ খানের বাসায় প্রবেশ। আলী আহমেদ খান বাসায় ঢুকতে ঢুকতে স্ত্রী মালিয়া খান জিজ্ঞাসা করেন, আবির কোথায়? মালিয়া খান উত্তর দেয়, ও তো তানভীরকে নিয়ে বের হলো, বলল কাজ আছে। আলী আহমেদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, পড়াশোনার কী অবস্থা আম্মু? মেঘ শান্ত স্বরে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো বড়। তবে তবে কি? প্রশ্ন করেন আলী আহমেদ খান। আমার ফিজিক্স আর ম্যাথ কিছুই একটু সমস্যা, কোচিংগুলোতে কুলাতে পারছে না, প্রাইভেটগুলোতে অনেকটা এগিয়ে গেছে। আলী আহমদ খান, ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো, কাল পরশুর মধ্যে ম্যানেজ করতেছি। তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো আম্মু। তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শুনে না, আর না শুনে তোমার আব্বুর কথা কোথা থেকে মাথায় ভূত চেপেছে, রাজনীতি করবে। পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতেকেও গুরুত্ব দিছে। তুমি পড়াশোনা করো ভালো করে, মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায়। জি বড় আব্বু, চেষ্টা করব। খেয়েছো তোমরা? আলী আহমেদ খান জিজ্ঞাসা করে। এবার উত্তরটা মিম দিল, হ্যাঁ বড়ব্বু, খেয়েছি। ঠিক আছে, এখন রুমে গিয়ে শুয়ে পড়ো। তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যার যার রুমে চলে যায়। রাত 9টায় বাড়িতে ঢুকে আবির আর তানভীর খাবার টেবিলে খেতে বসেছে। ও ভাই ওর আদি, মেঘ, মিম কেউ নেই। রান্নাঘরে তিন যা খাবার রেডি করছিল। বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছে। সাদা শার্টে 2-3 জায়গায় একটু একটু করে রক্ত লেগেছে, আর আবির হাতে 3টা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। নজর পড়ে ইকবাল খানে। কিরে আবির, তোর শার্টে কী হয়েছে? শার্টে বা কিসের দাগ? এই কথাটা শুনে ছুটে আসেন মালিয়া খান। কী হয়েছে আবির? বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। একমাত্র ছেলের শরীরে একটা আঁচড় মা সহ্য করতে পারে না। আবির, তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। কথা না বেরিয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির। আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, খাবে না? না আব্বু, বিকালে খেয়েছি, খিদে নেই। এই বলে রুমের দিকে চলে যায়। আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি। এগুলো গিফট দিল, অবশ্যই ধন্যবাদ জানাতে। 7 বছর ভাইয়ের মুখটাও দেখেনি, কিন্তু মেঘ রুম থেকে বেরোতে আবির রুমে ঢুকে পড়ছে। মেঘ চোখে মুখে নীরবতা। নিচে গিয়ে সবার সাথে খেতে বসে। তানভীরও খেতে বসে হাত মুখ ধুতে। ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে, তুই তো ছিলি আবিরের সাথে, কি হয়েছে বল? তানভীর, চাচু আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে যাই, তাই সঠিক জানি না। মেঘ যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7-8 ঘন্টা গেছে, অথচ সে এখনও দেখেইনি তাকে তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলছে। সে শুধু চাচু আর ভাইয়ের মুখের দিকে তাকিয়েছে বারবার। আলী আহমদ খান গম্ভীর স্বরে তানভীরকে বলে, সে তো তোমার ভাই, কম বেশি বন্ধু, তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। আর এটা বলে দিও, এই বয়সটা কিন্তু আমি পার করে এসেছি, তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের বাসার হাল ধরতে। তানভীর, আসলে বড়বাবু সামান্য হাত কেটেছে ভাইয়ের। আলী আহমদ খান, থাক, আমায় কিছু বোঝাতে হবে না, কোনটা মারপিটের কথা আর কোনটা কেটে যাওয়া আমি বুঝি। তুমি তো নিজের রাস্তা নিজেই বেছে নিচ্ছ, অন্তত তাকে বোঝাও এসবে যেন না দাঁড়ায়। জি বড়বাবু। মেঘ আচমকা প্রশ্ন করে বসে, কি হয়েছে? তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে দিয়ে বলে, তুই চুপচাপ খা। ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আবির কোনো মারামারি করবে? এত বছর বাইরে ছিল ছেলেটা, এখানে ওর কে শত্রু আছে? বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কথা বলছে না। মেঘ মনে মনে বলতেছে, আবির ভাইয়া মারপিট করছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাই পচা, রাজনীতি আর আমার শাসন করতে, কিন্তু আবির ভাই তো দেখছি পুরো হিটলার। কোনো এক আশঙ্কা আবিরের মাথায় চিনচিনে ব্যথা অনুভব করছে, ভীতিতে রুদ্ধ এবং শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির। দূরে 4টার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল। এক মুহূর্তের জন্য সরে পড়ছে না পল্লব, একটিবারও তার দৃষ্টিবোধ হচ্ছে না। হঠাৎ অস্তিত্ব কারো বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দৃষ্টি ঘুরায়, সরিয়ে নেয় চাঁদ থেকে, ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটিকে। তারপর ধীরে ধীরে কণ্ঠে জানতে চায়, কী হয়েছে? তানভীর সরল মনে বলে, বড়বাবু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করছো, তাই তোমাকে সাবধান করতে বলছি যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও। আর কিছু? অবহেলায় প্রশ্নটা করলো আবির। না, তেমন কিছু না, ব্যবসায় হাল ধরতে বললো। তানভীর উত্তর দিল। আবির, আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবি? তানভীর, ভাইয়া মাথা ঠান্ডা করো, তুমি বাদ দাও। আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা, তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে আমি বুঝতে পারিনি। বুঝলে পারলে
আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম। আবির, তুই আমায় বাদ দিতে বলছিস? বাহ! তানভীর, আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া, যা হবার হয়েছে। তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না। তাই বলেছেন এসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেক জার্নি করে এসেছো। আবির, আচ্ছা তুই এখন যা। এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু বলে এটা বলে দিস। এত বছর বাইরে ছিলাম, এখন তো আমি বাড়িতে আছি। যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি। আর আগামীকাল 12টার আগে কেউ যেন ডাকতে না আসে। তানভীর, আচ্ছা আসছি। এতক্ষণ মেখে রেখে গেছে আকাশ। অসীম দূরত্বে দাঁড়িয়ে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে সদরজাকে আটকে দেয়। একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে। দৃষ্টি দূরের গাছের পাতার ফাঁকে, ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে 2-3টে কুকুর আপন মনে চিল্লাচ্ছে। সিগারেট খাওয়া আবিরের নিত্যদিনের অভ্যাস না হয়ে যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে, বা যখন নিজেকে কন্ট্রোল করার শক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে নিজের কষ্ট, রাগ, চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয়। সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেট ফেলে দেয়। তারপর টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ল। নিজের বিছানায় মাথার নিচে দুপাশে হাত চেপে চোখ বুজল। মেয়ে খাবার খেয়ে রুমে এসে 2-3 ঘন্টা পড়াশোনা করলো। এইচএসসি পরীক্ষা শেষ 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনার জন্য 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশনে একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা। তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে ভাগ্য। এইচএসসির রেজাল্ট কবে দিবে তার ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই। কিন্তু অনিশ্চিত ভবিষ্যৎ জন্য প্রস্তুতি আগেভাগে নিতে হয়। বয়সের তুলনায় মেয়েটার পড়াশোনা একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর পা দিলে সবেমাত্র 2 মাস হয়েছে। তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ। কয়েক মাস পর স্নাতক শিক্ষার্থী হতে চলছে। ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে। হাতে তার নতুন মোবাইল, কিন্তু করবে কি? না আছে ফেসবুক, না আছে অন্য একটা অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইলে শুয়ে নেয়। শুয়ে ভাবতে থেকে আবির ভাইকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবির সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। মেঘ সবেমাত্র 5ম শ্রেণীতে উঠেছিল। বয়স গণ্যি 9-10-এর মাঝামাঝি। তখন মেঘের একটা বন্ধু ছিল, নাম জয়। সেটা স্কুলে এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে। ছোটবেলায় পিচ্চিদের বন্ধুত্ব যেমন হয়, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা। 1 সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বে। 7 দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘ আর জয়কে একসাথে খেলতে দেখে। স্কুলে সবার মাঝখানে মেঘের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল। আর রাগান্বিত হয়ে যে বলছিল, তোকে যদি আর কোনোদিন কোনো ছেলেদের সাথে কথা বলতে বা খেলতে দেখি, তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে এসে একটা বার বোনের দিকে তাকিয়ে দেখে নেই দুগালে আবিরের 5 আঙুলের দাগ বসেছিল। সেই থাপ্পড়কে মেঘ 1 সপ্তাহ জ্বরে পড়েছিল। মেঘ ছোটবেলা থেকে খুব অভিমানী। ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি। কথা বলা তো দূরের বিষয়। আবির বাসায় থাকাকালীন রুম থেকে বের হয়নি এই বালিকা। মেঘও খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবিরের ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ, কষ্ট আর বিতৃষ্ণা। 2 বছর পর দেশ ছাড়ে আবির। এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসতো না। মেঘকে দেখলেই যেন ছুটে বাড়াতো মেঘ। আবির বিদেশে চলে যাওয়ার পর মেঘ আবিরকে ভয় থেকে নিজে সাবলীলভাবে আপন করে রাজত্ব করতে থাকে খানবাড়িতে। আবিরের পাশের রুমটা তার দখলে চলে যায়। আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসতো না। বিদেশে যাওয়ার পর আবিরের সবার সাথে ভিডিও কলে কথা বলছে, কিন্তু কথা হয়নি মেঘের সাথে। 2-1 বার মেঘের কথা জিজ্ঞাসা করতে ঠিকই, কিন্তু মেঘ আজকে কথা বলতে চায়নি। এরপর থেকে আবির কখনো মেঘের কথা জিজ্ঞাসা করেনি। এত বছর পর ভাই বাড়িতে এসেছে, এখনো দেখা হয়নি তার সাথে। এর মধ্যে মারপিট করে ফেলেছে। ছোটবেলায় অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটাই নাম ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করতে বিন্দু পরিমাণ ইচ্ছে নেই। মাথায় একটাই কথা চিন্তা, ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির রান্নার ধুম পড়ে যায়। 3 ভাই বোন সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়। মিম আর আদি স্কুলে চলে যায়। মেঘ ঘুম থেকে উঠে 8টায়। রাত জাগার কারণে সকালে উঠতে পারে না। মাঝে মাঝে গোসল করে খেয়ে রয়ে মাঝে মাঝে এমনিতেই চলে যায়। 10টা থেকে 2টো পর্যন্ত বাইরে কোচিং, তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমায়। বিকেলে একটু হই হুল্লোড়, তার জীবন পড়াশোনা। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে। বাসায় গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিলে গিয়ে নিয়ে আসে। ঠিকঠাক 12টায় ঘর থেকে বের হয়ে আসে। আবির ধীর গতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে মা মালিয়া খান ভীতর স্বরে ছেলেকে জিজ্ঞাসা করছে, কিছু হয়েছে বাবা? আবির মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দেয়, কিছু হয়নি, খেতে দাও। ছোটবেলার চঞ্চলতা ছিটেফোঁটাও নেই ছেলেটার মধ্যে। এটা ভেবে বারবার হতাশ হন আলিয়া। হঠাৎ চোখ যায় ছেলের হাতে ব্যান্ডেজের দিকে। হাতটা অনেকটা ফুলে গেছে।
আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত স্বরে ছেলেকে বোঝাচ্ছে, এটা করো না সেটা করো না। মনে হচ্ছে 5 বছরের শিশু, আগুন পানি চেনে না। যদিও মা বাবার কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে। খাওয়া শেষ করে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে আবির। মেঘ বাড়ি ফিরছে 1 ঘন্টা আগে, শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে। খাওয়া শেষ। তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞাসা করে, বড় আম্মু ভাইয়া কোথায়? আজকে ওঠেন মালিয়াখান, এই তো 2-3 ঘন্টা আগে খেয়ে বেরোলো। ইস, মিস করে ফেললাম মালিয়াখানে। কি হয়েছে বাবা? মেঘ নীরবে তাকায়। ভাই আর বড় আব্বু কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনা কি। তানভীর ভাইকে কল দিয়ে জিজ্ঞাসা করে, কোথায় আছো? আবির যেন কি বললো শোনা যায়নি। তানভীর চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, বড় আম্মু, কাকিমা বাইরে চলো। কেউ প্রশ্ন করার আগে তানভীর ছোট্ট গেল। তার পিছন পিছন মাদি, মা কাকিরা সবাই দরজা বন্ধ গেল। সবার পিছনে মেঘে হলো। এর মধ্যে বাইক বাড়ি ঢুকলো আবির। নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক, হেলমেট নীল। হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়েছে। সেই কবেই দেখেছিল আবিরকে। সেই আবিরের সাথে এই আবিরের চেহারায় মিল নেই। হেলমেট খুলতে খুলতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আবিরের চোখে সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে। হাতে কালো ফিতা আর একটা ঘড়ি, পায়ে সজুতা। আপাতমস্তক দেখলে আবিরের হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের। আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়েছে সে। আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বাইকটা কিনেছে, কেমন হয়েছে? আবির কণ্ঠে মেঘের মনে গহীন ধাক্কা খেয়ে এতে হুঁশ পায়। দাঁড়িয়ে থাকতে পারছে না, এক দৌড়ে নিজের রুমে ঢুকে পড়ে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ। মিমার আদি হই হুল্লোড় করছে। আবির ভাইয়ের কাছে আবদার করেছিল ওদের বাইকে করে ঘোরার জন্য। মালিয়া খান ছেলের পানে তাড়িয়ে থাকে, বাসায় 2-3টা গাড়ি থাকার পরে বাইক কেন কেনে? আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না, অবলীলে উত্তর দেয় আবির। পিচ্চিরা খুশি হতে পারেনি মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান, কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ ছিল। স্বয়ং আলী আহমদ খান নিজেই। তিনি কোনো এক বয়সে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, সেই থেকে বাইক কেনা, বাইক চলাচল নিষিদ্ধ করেছেন। ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য হয়নি, তাই কিনতে পারেনি। তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে, রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয়, বাইক থাকলে সুবিধা হয়। বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল, কিন্তু বাবার এক কথা, তোর বড় আব্বু বাইক পছন্দ করে না, তার দরকার নেই। তুই একটা গাড়ি ব্যবহার করিস, তারপর বাইক কেনার নাম মুখে নিস না। আবির বাড়ি ফিরতে 24 ঘন্টা হবে। এর মধ্যে বাইক কিনে ফেলছে। এর পরিমাণ কি হবে তা ভেবে ভয়ে আঁতকে উঠছেন বাড়ির 3 বউ। অষ্টাদশী হৃদয় কাঁপছে। কেমন জানি না অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়েছে রুমের দিকে, জানলার দিকে। দৃষ্টি তার অসীম দূরত্ব। কি জানি কি ভাবলো এতক্ষণ। হঠাৎ ঝলমলিয়ে উঠল মেঘের সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে প্রশ্ন করলো, বাই এনি চান্স আমি কি হিটলারের উপর ক্রাশ খেয়েছি? আমি তো ভালোবাসি তোকে, প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।